বাংলার রাজনৈতিক ইতিহাস। আমরা সরাসরি ক্লাসে চলে যাব প্রথমেই। আচ্ছা, প্রথমেই দেয়া আছে যে হচ্ছে মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস। মূলত হচ্ছে আমরা যখন হচ্ছে আমাদের যুগগুলোকে হচ্ছে ভাগ করি তিনটা ভাগে। একটা হচ্ছে প্রাচীন যুগ, আর একটা হচ্ছে মধ্যযুগ, এবং হচ্ছে আধুনিক যুগ। তো আমরা হচ্ছে এর আগে হচ্ছে প্রাচীন যুগের ক্লাসটি করেছিলাম, যে প্রাচীন যুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। এবার আমরা হচ্ছে যেই অধ্যায়টি পড়তেছি এটা হচ্ছে মূলত মধ্যযুগের বাংলা রাজনৈতিক যে ইতিহাস ছিল সেই সম্পর্কে একটি হচ্ছে বিস্তারিত ধারণা। তো মধ্যযুগ মূলত হচ্ছে ইতিহাস থেকে ধরা হয় যে 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালটা হচ্ছে মূলত মধ্যযুগ। ঠিক আছে। তো আমরা হচ্ছে আহ সরাসরি এখানে পড়ায় চলে যাচ্ছি। দেখো, লেখা আছে হচ্ছে মোহাম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয়ের সালকে বাংলায় মধ্যযুগের শুরু বলা হয়। মানে বাংলার যে হচ্ছে বাংলা রাজনৈতিক ইতিহাসের যে মধ্যযুগ বলে যেই অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়টি মূলত শুরু হয়েছে মোহাম্মদ বখতিয়ার খলজির যে বাংলা বিজয়, সেই বাংলা বিজয়ের সালকে হচ্ছে কেন্দ্র করে, বা ওই সময় কাল থেকে হচ্ছে মধ্যযুগকে হিসেব করা হয়। আচ্ছা, ইতিহাসের এক যুগ থেকে অন্য যুগে প্রবেশ করতে হলে বিশেষ কতগুলো যুগান্তকারী পরিবর্তন দরকার। আমরা জানি যে হচ্ছে প্রাচীন যুগের যে হচ্ছে ধ্যান ধারণা, যে রাজনৈতিক কালচার এবং যে রাজনৈতিক ইতিহাস ছিল, সেটার একটা ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আমরা মধ্যযুগে প্রবেশ করি। এভাবে হচ্ছে মধ্যযুগ থেকে আধুনিক যুগে প্রবেশ করি। তার মানে এই যে একটা যুগের পরে একটা যুগের পরিবর্তন বা হচ্ছে একটা ধারাবাহিক প্রসেস, এই প্রসেসের জন্য কিন্তু একটা নির্দিষ্ট আহ খাত মানে পরিবর্তন দরকার। প্রত্যেকটি বিষয়ে হচ্ছে পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের মধ্য দিয়ে প্রাচীন যুগের যে রাজনৈতিক কালচার ছিল বাংলার, সেই কালচার থেকে অনেকগুলো বিষয় পরিবর্তন হওয়ার ফলে আমরা হচ্ছে মধ্যযুগে প্রবেশ করেছি, বা এই মধ্যযুগের হিসাবটা আমরা সেখান থেকে শুরু করেছি। আচ্ছা, বখতিয়ারের বঙ্গ বিজয়ের ফলে বঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে শুধু পরিবর্তন আসেনি, এর ফলে বঙ্গের সমাজ, ধর্ম, অর্থনীতি, ভাষা ও সাহিত্য, শিল্পকলা সহ বিভিন্ন ক্ষেত্রে নানামুখী পরিবর্তন আসে। দেখো, যখন আমরা হচ্ছে প্রাচীন যুগে ছিলাম তখন আমাদের আহ কোন ধর্মের শাসকরা ছিল, বা ধর্মীয় কালচারটা কেমন ছিল, সমাজ ব্যবস্থা কেমন ছিল, অর্থনৈতিক যে হচ্ছে বিষয়গুলো সেইগুলো কেমন ছিল, ভাষা, সাহিত্য, শিল্পকলা এইগুলো কেমন ছিল, এই যে একটা জায়গা থেকে হচ্ছে আরেকটা জায়গায় প্রবেশ, মানে হচ্ছে প্রাচীন যুগ থেকে যে মধ্যযুগে প্রবেশ, সেই প্রবেশের জন্য কিন্তু এই বিষয়গুলোর একটি হচ্ছে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ফলে আমরা সেখান থেকে কি মধ্যযুগের পরিবর্তনটা মধ্যযুগের গোড়াপত্তন বলে আমরা হচ্ছে মনে করি। দেখো, এখানে সমাজ পরিবর্তন, ধর্ম, এই রাজনৈতিক, ভাষা ও সাহিত্য সবকিছুর একটা কালচারাল পরিবর্তন এসেছে, যার ফলে হচ্ছে কি আমরা হচ্ছে সেখানে মধ্যযুগের হিসাবটা শুরু করি। ওকে, দেখো, তারপরের পার্টটা আছে বাংলায় মুসলমান শাসনের সূচনা। দেখো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 13 শতকের শুরুতে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলার উত্তর ও উত্তর পশ্চিমাংশে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূচনা করে। আমরা দেখছি প্রাচীন যে ইতিহাস পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে সর্বশেষ যে শাসক ছিলেন বঙ্গের, সে হচ্ছে কি সেন শাসনের দিয়ে হচ্ছে আমাদের প্রাচীন যুগ শেষ হয়। তারপর হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির মাধ্যমে কি মুসলিম শাসনের হচ্ছে সূচনা হয়। তার মানে এই মুসলিম শাসনের যে সূচনা, সেখানে হচ্ছে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি কি উত্তর ও উত্তর পশ্চিমাংশে সেন শাসনের অবসান ঘটিয়ে কি মুসলিম শাসনের সূচনা করে। তার বাল্য পরিচয় সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। উত্তর আফগানিস্তানের গরমসির বাসিন্দা মোহাম্মদ বখতিয়ার ছিলেন জাতিতে তুর্কি এবং বংশে খলজি, এবং বৃত্তি তথা পেশা, ঠিক আছে, পেশা ছিলেন কি ভাগ্যান্বেষী সৈনিক। দেখো, তার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। ঠিক আছে, এখানে এই যে নামের সাথে তার যে হচ্ছে বংশীয় পরিচয়, জাতির পরিচয়, ঠিক আছে, সেটা কিন্তু দেয়া আছে। দেখো, বাসিন্দা ছিল কি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি ছিলেন জাতিতে হচ্ছে তুর্কি এবং বংশে খলজি, এবং তার যে পেশা তথা বৃত্তিতে ছিলেন ভাগ্যান্বেষী একজন সৈনিক। তার ভাগ্য পরিবর্তন করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় সে কি স্থানান্তর হয়েছেন। আচ্ছা, বখতিয়ার খলজি 1195 খ্রিস্টাব্দে জীবিকার অন্বেষণে গজনীতে আসেন। ঠিক আছে, সেখানে তিনি শিহাবুদ্দিন গৌরীর সৈন্য বিভাগে চাকরি প্রার্থী হয়ে ব্যর্থ হন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে যখন সে ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করেন, তখন সে আসে হচ্ছে 1195 খ্রিস্টাব্দে গজনীতে আসেন। গজনীর যে হচ্ছে শাসক ছিলেন, সেই শাসকের
আন্ডারে হচ্ছে সে কি সৈন্য হিসেবে চাকরি প্রার্থী হন, মানে প্রার্থনা করে, কিন্তু হচ্ছে সেখানে কি তিনি ব্যর্থ হন। এই ব্যর্থ হওয়ার পিছনে একটা কারণ আছে যে তার শারীরিক গঠনের কারণে হচ্ছে কি তাকে কেউ পছন্দ করেন নাই। আচ্ছা, দেখতে খাটো, অস্বাভাবিক লম্বা হাত এবং কদাকার চেহারার জন্য বখতিয়ার সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন। সেনাপ্রধান যে ছিল, সেই সেনাপ্রধান তার যে শারীরিক গঠন সেটা দেখে কি খুশি হননি, বিধায় হচ্ছে কি তাকে হচ্ছে সেখানে সৈন্য হিসেবে নিয়োগ করা হয়নি। এরূপ শারীরিক বৈশিষ্ট্য তুর্কিদের নিকট অমঙ্গল বলে বিবেচিত হতো। তারা মনে করতো যে এমন শারীরিক গঠন কি তুর্কিদের জন্য কি অমঙ্গল। এই জন্য তাকে হচ্ছে কি সৈন্যতে সৈন্য বিভাগে চাকরি দেওয়া হয়নি। গজনীতে ব্যর্থ হয়ে বখতিয়ার দিল্লিতে সেনাপতি কুতুবুদ্দিন আইবকের নিকট উপস্থিত হন। এবারও তিনি কি চাকরি পেতে ব্যর্থ হন। এরপর তিনি বদাউনে যান। সেখানকার শাসনকর্তা মালিক হিজবুরউদ্দিন তাকে মাসিক বেতনে সৈন্য বিভাগে নিযুক্ত করেন। দুইবার ব্যর্থ হওয়ার পর কি তিনবারের সময় কি সে হচ্ছে সৈন্য বিভাগে কি চাকরি পান। কার কার শাসনামলে শাসনকর্তা শাসনকর্তা ছিলেন হচ্ছে হিজবরউদ্দিন, ঠিক আছে। আচ্ছা, কিন্তু উচ্চবিলাসী বখতিয়ার এ ধরনের সামান্য বেতনভোগী সৈনিকের পদে সন্তুষ্ট থাকতে পারেননি। যেহেতু তিনি হচ্ছে ভাগ্য পরিবর্তনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে আহ গিয়েছিলেন, সেহেতু হচ্ছে তাকে যে বেতন দেওয়া হতো সেই বেতনটি কি তার পছন্দ হয় না, কারণ তিনি ছিলেন কি উচ্চবিলাসী, ঠিক আছে। এই জন্য হচ্ছে কি সে সন্তুষ্ট থাকতে পারেনি। অল্পকাল পর তিনি বদাউন ত্যাগ করে অযোধ্যা যান, মানে হচ্ছে অন্য একটি রাজ্যে যান, ঠিক আছে। ওই চাকরি ত্যাগ করে সেখানকার শাসনকর্তা হুসামুদ্দিনের অধীনে তিনি পর্যবেক্ষকের দায়িত্বে নিযুক্ত হন। তাকে কি পর্যবেক্ষক হিসেবে কি নিযুক্ত করা হয়। বখতিয়ারের সাহস ও বুদ্ধিমত্তায় সন্তুষ্ট হয়ে হুসামুদ্দিন তাকে বর্তমান ভারতের মির্জাপুর জেলার দক্ষিণ পূর্ব কোণে ভগবত ও ভিউলি নামক দুটি পরগনায় জয়গীর দান করেন। মানে হচ্ছে কি ওইখানের হচ্ছে একটা হচ্ছে দায়িত্বে তাকে হচ্ছে দেওয়া হয় এই দুইটা স্থানের, একটা হচ্ছে ভগবত আর একটা হচ্ছে কি বিউলি, ঠিক আছে। সেখানে বখতিয়ার তার ভবিষ্যৎ উন্নতির উৎস খুঁজে পান। বখতিয়ার ভগবত ও বিউলি তার শক্তি কেন্দ্র হয়ে ওঠে। এই যে বখতিয়ারকে যে এখানে দায়িত্ব দেওয়া হয়, সেখানে কি তিনি তার যে হচ্ছে সক্ষমতা সেটাকে কি প্রমাণ করতে সক্ষম হন এবং শক্তিশালী একটা হচ্ছে রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেন। বখতিয়ার অল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র আক্রমণ করতে শুরু করেন। তাকে যেহেতু এখানে দায়িত্ব দেওয়া হয়, সে কি করে অল্প সংখ্যক সৈন্য দিয়ে কি আস্তে আস্তে কি ছোট ছোট রাজ্যগুলোকে আক্রমণ করে দখল করতে শুরু করেন। এ সময় তার কথা চারদিকে কি ছড়িয়ে পড়ে। তার যে এই যে দক্ষতা, তার যে হচ্ছে আহ অল্প সৈন্য নিয়ে হচ্ছে রাজ্য দখলের যে চেষ্টা, তার যে সাহসিকতা এবং বীরত্ব সেটা কি চারদিকে ছড়িয়ে পড়ে। অনেক ভাগ্যান্বেষী মুসলমান তার সৈন্য দলে যোগদান করে। তার মতো অন্য যারা মুসলিম ভাগ্যান্বেষী ছিল, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের ভাগ্য পরিবর্তনের জন্য হচ্ছে যেতেন, তারা হচ্ছে কি এই খবর শুনে কি তার দলে যোগদান করেন। ফলে বখতিয়ারের সৈন্য সংখ্যা বৃদ্ধি পায়। এভাবে পার্শ্ববর্তী এলাকায় আক্রমণ চালিয়ে তিনি দক্ষিণ বিহারে এক প্রাচীর ঘেরা দুর্গের মতো স্থানে আসেন এবং আক্রমণ করেন। আচ্ছা, তিনি হচ্ছে এভাবে কি সৈন্য যখন বৃদ্ধি করেন এবং এক সময় কি দক্ষিণ বিহারের প্রাচীন গেরা একটি দুর্গের মতো স্থানে আসেন এবং আক্রমণ করেন দখল করার জন্য। প্রতিপক্ষ কোনো বাধাই দিল না। দুর্গ দখলের পর তিনি দেখলেন যে দুর্গের অধিবাসীরা সকলেই মুন্ডিত মস্তক, মানে কি মাথা থেকে শরীর আলাদা, ঠিক আছে, এরকম একটা অবস্থায় পড়ে আছেন এবং দুর্গটি বইপত্রে ভরা। জিজ্ঞেস করে তিনি জানতে পারলেন যে তিনি এক বৌদ্ধ বিহার জয় করেছেন। এটি ছিল ওদন্ত বিহার বা ওদন্তপুর বিহার, ঠিক আছে। প্রাচীনকালে এগুলি ছিল শিক্ষা দীক্ষা ও ধর্মচর্চার স্থান। অনেকেই ঐতিহাসিক এগুলিকে প্রাচীনকালে বিশ্ববিদ্যালয় মনে করতেন, যেহেতু এখানে শিক্ষা দীক্ষা করানো হতো। তো প্রাচীনকালে এগুলোকে কি বিশ্ববিদ্যালয় মনে করা হতো। এ সময় থেকেই মুসলমানরা এই স্থানের নাম দেন বিহার। বর্তমান যে বিহার রয়েছে সেই বিহারই মূলত কি এই বিহার, ঠিক আছে, এই অদন্তপুরী বিহার। ওকে, আজ পর্যন্ত তা বিহার নামেই পরিচিত। বিহার দখলের পর বখতিয়ার অনেক ধনরত্ন দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবকের সঙ্গে আচ্ছা ধন সম্পদ সহ কুতুবুদ্দিন আইবকের সঙ্গে সাক্ষাৎ করেন। যিনি হচ্ছে তাকে চাকরি দেননি, তার হচ্ছে শারীরিক গঠনের জন্য। যখন তিনি হচ্ছে এইভাবে রাজ্য দখল করেন এবং অনেক ধনরত্নের মালিক হন, তখন কি দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবকের সঙ্গে কি সাক্ষাৎ করেন। সুলতান কর্তৃক সম্মানিত হয়ে তিনি বিহারে ফিরে আসেন। অধিক সৈন্য সংগ্রহ করে তিনি পরের বছর নবদ্বীপ বা নদিয়া আক্রমণ করেন। নদিয়া যে রাজ্যটি ছিল সেখানে কি
পরের বছর আক্রমণ করেন। এই সময় বাংলার রাজা লক্ষণ সেন নদিয়ায় অবস্থান করেছিলেন। আচ্ছা, আমরা প্রাচীন যুগের যে হচ্ছে লক্ষণ সেনের কথা পড়েছি, লক্ষণ সেন হচ্ছে শাসন করেছিলেন। তিনি অবসর গ্রহণের জন্য গঙ্গার একটা প্রান্তে হচ্ছে কি, সে হচ্ছে তার শেষ জীবন পারের হচ্ছে আহ, আহ, শেষ জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখানেই মূলত হচ্ছে এই যে নদিয়া, সেই নদিয়া, ঠিক আছে, এই নদিয়াতে কি পরবর্তীতে কি এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কি তিনি আক্রমণ করেন। এ সময় বাংলার রাজা কি লক্ষণ সেন নদিয়া অবস্থান করছিলেন। নদিয়া ছিল তার অবকাশকালীন রাজধানী। বখতিয়ার কর্তৃক ওলন্দপুরী বিহার দখলের পর সেন সাম্রাজ্যের গভীর ভিত আচ্ছা গভীর ভীতি বিদ্যমান ছিল। এই যে নদিয়া ছিল তার কি অবসরকালীন রাজধানী, এবং বখতিয়ার কর্তৃক যে বিভিন্ন শহর দখল এবং ওই যে বিহার দখল করে, ঠিক আছে, এই দখলের পরে সেন সাম্রাজ্যের যারা হচ্ছে শাসনকর্তা ছিল, তারা কিন্তু কি ভয়ে ছিল যে যে কোনো সময় কি সে আমাদের আক্রমণ করতে পারে। দৈবজ্ঞ পণ্ডিত এবং ব্রাহ্মণগণ রাজা লক্ষণ সেনকে রাজধানী ত্যাগ করতে পরামর্শ দেন। তারা হচ্ছে যারা হচ্ছে ভাগ্য গণনা করেন, ঠিক আছে, বিভিন্ন হচ্ছে আগে থেকেই হচ্ছে কি ভবিষ্যৎবাণী করেন, এবং হচ্ছে যারা পণ্ডিত এবং ব্রাহ্মণ আছে, তারা কি করে এই সেন সাম্রাজ্যের যে অধিপতি ছিলেন লক্ষণ সেনকে কি পরামর্শ দেন যে ওই জায়গাটা ত্যাগ করার জন্য, কারণ যে কোনো মুহূর্তে কি আক্রমণ করতে পারে। তাদের শাস্ত্রে তুর্কি সেনা কর্তৃক বঙ্গ আক্রমণের সুস্পষ্ট ইঙ্গিত ইঙ্গিত আছে, ঠিক আছে, কারণ তাদের যে শাস্ত্র ছিল সেই শাস্ত্র মতে এমন একজন মানুষ হচ্ছে তাদের আক্রমণ করবে যিনি হবে কি তুর্কি সেনা, এবং তার যে শারীরিক গঠন, সেই শারীরিক গঠনও কি স্বাভাবিক এর তুলনায় কি একটু ভিন্ন ধর্মী থাকবে, এরকম একটা ইঙ্গিত ছিল, ঠিক আছে। এছাড়াও আক্রমণকারীরা যে বর্ণনা শাস্ত্র আছে তার সঙ্গে বখতিয়ারের দেহের কি বর্ণনার একেবারে মিল পাওয়া যায়। মানে তাদের যে শাস্ত্র আছে শাস্ত্র মতে কি ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি যে শারীরিক গঠন, সেই গঠন অনুযায়ী কি এই যোদ্ধাই হতে পারেন যে পরবর্তীতে এই সাম্রাজ্য দখল করবেন, এরকম একটি ইঙ্গিত পাওয়া যায়, ঠিক আছে। তখন হচ্ছে তারা তাকে হচ্ছে কি রাজা লক্ষণ সেনকে পরামর্শ দেন কি এই জায়গাটি ত্যাগ করার জন্য, কিন্তু তবুও রাজা লক্ষণ সেন নদিয়া ত্যাগ করেননি। আচ্ছা, বিহার থেকে বাংলায় প্রবেশ করতে হলে তেলিয়াগড় ও শিকরিগড় এই দুই গিরিপথ দিয়ে আসতে হতো। আচ্ছা, বিহার থেকে কি বাংলায় প্রবেশ করতে হলে কি করতে হতো, দুইটি পথ রয়েছে, ঠিক আছে, গিরিপথ মানে দুই পাহাড়ের মাঝখানের যে হচ্ছে প্রবেশ পথ, ঠিক আছে, এই প্রবেশ পথ দিয়ে কি প্রবেশ করা লাগতো, এরকম দুইটি পথ ছিল, ঠিক আছে। এই গিরিপথ দুটো ছিল সুরক্ষিত, মানে কি এই গিরিপথ দুইটা কি লক্ষণ সেন সুরক্ষিত মনে করেছিল, তিনি প্রচলিত পথে অগ্রসর হলেন না। এই যে গিরিপথ, এই গিরিপথে কি ওই যে বখতিয়ার খলজি তিনি কি এই গিরিপথ দিয়ে আসেননি, তিনি প্রচলিত এই পথ কি ত্যাগ করলেন, কিন্তু অরণ্যময় এলাকা মানে কি বন জঙ্গলের মধ্য দিয়ে কি অগ্রসর হতে থাকে, এবং বখতিয়ারের কি সৈন্যদল খন্ড খন্ড ভাবে অগ্রসর হয়, মানে সবাই একসাথে অগ্রসর হয় না, কিছু অংশে ভাগ ভাগ হয়ে কি বিভিন্ন বন জঙ্গলের মধ্য দিয়ে কি আস্তে আস্তে কি অগ্রসর হন। এভাবে বখতিয়ার খলজি যখন নদিয়ার দ্বার প্রান্তে উপস্থিত হলেন, তখন তার সঙ্গে ছিল মাত্র 17 কিংবা 18 জন অশ্বারোহী, ঠিক আছে। অশ্বারোহী মানে কি যারা ঘোড়া দিয়ে হচ্ছে কি যুদ্ধ করে, তাদেরকে কি বলা হয় অশ্বারোহী, ঠিক আছে। তো যারা হচ্ছে এই যে এই ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি যখন একদম নদিয়ার দ্বার প্রান্তে চলে আসে, তখন কি তার সঙ্গে মাত্র 17 থেকে 18 জন অশ্বারোহী সৈনিক ছিল, বাকিরা কি যে ওই যে দেখো এরপরে লেখা আছে, কথিত আছে তিনি এত ক্ষিপ্র গতিতে মানে এত দ্রুত গতিতে পথ অতিক্রম করছিলেন যে মাত্র 17 থেকে 18 জন সৈনিক তাকে অনুসরণ করতে পেরেছিল আর কি। মানে তিনি এত গতিতেই হচ্ছে মানে আক্রমণ করতে আসছিলেন যে তার পিছনে যে সৈন্যবাহিনী ছিল তাদের মধ্যে 17-18 জনই কি মাত্র তার সঙ্গে অনুসরণ করতে পেরেছিল, বাকিরা কি পথে পথ মানে এলোমেলো হয়ে যায়। এর মূল সেনাবাহিনীর বাকি অংশ তার কি পিছনেই ছিল, মানে পশ্চাতেই কি ছিল। আচ্ছা, মানে আকস্মিক আক্রমণে চারদিকে হইচই পড়ে যায়, প্রাসাদ অরক্ষিত দেখে সকলে প্রাণ ভয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে বখতিয়ারের দ্বিতীয় দল নগরের মধ্যে এবং তৃতীয় দল তোরণ দ্বারে এসে উপস্থিত হন। মানে কে, মানে এই যে দলে দলে বিভক্ত হয়ে যে আক্রমণ করেন, প্রথম দল তো হচ্ছে মানে হচ্ছে বখতিয়ারের মানে হচ্ছে বখতিয়ারের নেতৃত্বে হচ্ছে চলে আসে, দ্বিতীয় দলটা কি মানে ওই শহরে প্রবেশ করে, এবং তৃতীয় দলটা কি একদম তোরণের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়, যেখানে হচ্ছে এই সাম্রাজ্যের মানে হচ্ছে দ্বার বা দরজা, ঠিক আছে, এখানে এসে উপস্থিত হয়। সমস্ত নগরীর তখন প্রায় অবরুদ্ধ, মানে চারদিক থেকে এভাবে খন্ড খন্ড আক্রমণের ফলে কি পুরো সাম্রাজ্য কি অবরুদ্ধ হয়ে পড়ে, জনগণ ভীত সন্ত্রস্ত। এই অবস্থায় রাজা লক্ষণ সেন বখতিয়ারের আক্রমণ থেকে আত্মরক্ষার কোনো উপায় নাই দেখে নৌকা যানে পালিয়ে
পূর্ববঙ্গের বিক্রমপুরে তথা বর্তমান মুন্সিগঞ্জ জেলায় আশ্রয় গ্রহণ করেন। ঠিক আছে, যখন দেখেন যে এইভাবে সে আক্রমণ করেছে তখন কি আর লক্ষণ সেনের কি কোনো পালানোর মানে হচ্ছে আহ এখান থেকে কি মানে বাঁচার কোনো উপায় না দেখে তখন কি সে হচ্ছে পালিয়ে যেতে বাধ্য হন। তো তিনি আসেন কোথায়? পশ্চিমবঙ্গের বিক্রমপুরে, মানে বর্তমান মুন্সিগঞ্জ জেলা আছে, সেই মুন্সিগঞ্জ জেলায় আশ্রয় গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যে বখতিয়ার খলজির পশ্চাৎগামী অবশিষ্ট সৈন্যদল, যারা কি পথ হারিয়ে ফেলেছিল বা তাকে অনুসরণ করতে ব্যর্থ হয়, সেই সৈন্যদলও কি এসে উপস্থিত হলে বিনা বাধায় নদিয়া এবং পার্শ্ববর্তী এলাকা মুসলমানদের দখলে চলে আসে। তার মানে কি তিনি হচ্ছে বিনা বাধায় কি এই নদিয়া এবং পার্শ্ববর্তী এলাকাসমূহ কি দখল করে নেয়। বখতিয়ার খলজির নদিয়া জয়ের সঠিক তারিখ সম্বন্ধে কি ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। মানে কি এই যে আহ নদিয়া দখলের যে সময়কাল, সেই সময়কাল সম্পর্কে কি যারা হচ্ছে ইতিহাস লেখক বা ইতিহাস বোদ্ধা, তাদের মধ্যে কি মতভেদ রয়েছে যে আসলে কোন তারিখে হচ্ছে এটি করেছিল। তবে বর্তমানে 1204 খ্রিস্টাব্দে নদিয়া জয়ের সময় হিসেবে স্বীকৃতি পেয়েছে। অধিকাংশ অধিকাংশ হচ্ছে কি ঐতিহাসিকদের মতে কি 1204 খ্রিস্টাব্দে কি নদিয়া জয় করা হয়। আচ্ছা, এরপর বখতিয়ার নদিয়া ত্যাগ করে লক্ষণা লক্ষণাবতীর বা গৌড়ের দিকে অগ্রসর হন। তখন কি নদিয়া যখন শেষ হয় তখন কি গৌড়ের দিকে অগ্রসর হন। তিনি লক্ষণাবতী জয় করে সেখানে রাজধানী স্থাপন করেন। লক্ষণাবতী মুসলমান আমলে লখনৌ নামে পরিচিত। বর্তমান যে লখনৌতে আমরা নাম জানি ভারতের একটি স্থান, সেই স্থানটি কি পূর্ববর্তী নাম ছিল কি লক্ষণাবতী। মুসলমান শাসন যখন শুরু হয় তখন এটার নাম হচ্ছে কি লখনৌতি নামে কি ডাকা হতো। গৌড়ের পর বখতিয়ার আরো পূর্ব দিকে অগ্রসর হয়ে বরেন্দ্র বা উত্তর বাংলার নিজ অধিকারে বিস্তার করেন। এখানে উল্লেখ্য যে বখতিয়ার খলজি নদী এবং গৌড় বিজয়ের পর একটি স্বাধীন রাজ্যের অধিপতি হলেও তিনি বিজয় সেনের মতো বাংলার আধিপত্য বিস্তার করতে পারেনি। মানে পুরো বাংলা যে দখল করার যে বিষয়টি, সেটি কি একমাত্র কি বিজয় সেনই পেরেছিলেন। কিন্তু এই যে বখতিয়ার খলজি সে কিন্তু কি পুরো বাংলা আধিপত্য বিস্তার করতে পারেননি। পূর্ববঙ্গের লক্ষণ সেনের অধিকার অক্ষুণ্ণ ছিল। মানে কি পূর্ববঙ্গে কি লক্ষণ সেনের মানে হচ্ছে যে শাসন কেন্দ্র, সেটি কি অক্ষুণ্ণ ছিল, এবং লক্ষণ সেনের মৃত্যুর পর তার বংশধররা আরো কিছুদিন পূর্ববঙ্গ শাসন করেছিলেন। আচ্ছা, গৌরবা লখনৌতি বিজয়ের 2 বছর পর বখতিয়ার খলজি তিব্বত অভিযানে বের হন। আচ্ছা, এই তিব্বত জয় করার জন্য কি তার 2 বছর পরে হচ্ছে সে হচ্ছে অভিযানে যান, এবং তিব্বত অভিযানই ছিল তার জীবনের কি শেষ সমর অভিযান। সমর অভিযান মানে কি অস্ত্র সহ অভিযান, ঠিক আছে, বা যুদ্ধ করে যে হচ্ছে অভিযান পরিচালনা করা হয়, মানে যুদ্ধের মাধ্যমে যে অভিযান পরিচালনা করা হয় সেটা কি সমর অভিযান। কিন্তু তার এই অভিযান ব্যর্থ হলে তিনি কি দেবকোটে ফিরে আসেন, মানে কি পূর্বের জায়গায় কি ফিরে আসেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে 1206 খ্রিস্টাব্দে তিনি মৃত্যু মুখে পতিত হন। অনুমান করা হয় আলী মর্দান নামে একজন আমির, আমির মানে কি ধনী, তাকে কি হত্যা করেছিল। বাংলার মুসলমান শাসকের ইতিহাস ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলার মুসলমান যে শাসন ছিল সেই শাসনের ইতিহাসে তিনি ছিলেন কি একটা অনন্য নাম। তার মাধ্যমে কি মুসলিম শাসনের গোড়াপত্তন হয়। তার প্রচেষ্টার ফলেই ভারতের গৌড় বা লখনৌতি বিজয়ের 2 বছর পর বখতিয়ার খলজি তিব্বতে অভিযানে বের হন। তিব্বত অভিযানই ছিল তার জীবনের শেষ সমর অভিযান। কিন্তু তার এই অভিযান ব্যর্থ হলে তিনি দেবকোটে ফিরে আসেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে 1206 খ্রিস্টাব্দে মৃত্যুর মুখে পতিত হন, এবং অনুমান করা হয় আলী মর্দান নামে একজন আমির তাকে হত্যা করেছিল। মানে আমির হচ্ছে একজন মানে ধনী ব্যক্তির হাতে কি এই শাসক কি হত্যার শিকার হয়েছিলেন বলে কি অনুমান করা হয় বা ধারণা করা হয়। বাংলার মুসলমান শাসনের ইতিহাসে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নাম বিশেষভাবে কি উল্লেখযোগ্য, কারণ কি তিনি হচ্ছে মুসলিম শাসনের গোড়াপত্তন করেছিলেন ভারতবর্ষের পূর্বাংশে। ঠিক আছে, এই জন্য কি তার একজন মানে হচ্ছে আলাদা বিশেষ কি বলে আলাদা হচ্ছে কি মানে হচ্ছে কি নামের যে পরিচিতি সেটি রয়েছে। আচ্ছা, বাংলার মুসলমান শাসনের ইতিহাসে কি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ কি তার মাধ্যমে হচ্ছে ভারতের পূর্বাংশে কি মুসলিম শাসন শুরু হয়েছিল। তার প্রচেষ্টার ফলেই ভারতের পূর্বাংশে কি প্রথম মুসলমানদের রাজনৈতিক শাসন প্রতিষ্ঠিত হয়। এই শাসন প্রায় 550 বছরের অধিক স্থায়ী হয়েছিল। এই শাসন কি সে মৃত্যুর পরে এরকম ধারাবাহিকভাবে কি এই মুসলিম শাসন কি 550 বছর কি স্থায়ী হয়েছিল।
1204 সাল থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, রাজ্য জয় করেই বখতিয়ার খলজি ক্ষান্ত ছিলেন না। বিজিত অঞ্চলে তার শাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। যে সকল অঞ্চলে কি সে বিজয় করেছেন বা বিজয় অর্জন করেছেন, সেখানে কি তার শাসনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কি সে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। ওই যে আসলে অনেক সময় হয় না যে হচ্ছে বিজয় করার পরে কি সে মানে হচ্ছে সেই অঞ্চল কি আর পরে খোঁজ খবর না রেখে কি অন্য অঞ্চলে চলে যান, ঠিক আছে, দখল করার জন্য। এটা হচ্ছে কি আগের শাসকদের কি আধিপত্য বিস্তারের একটি মাধ্যম ছিল, কিন্তু ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি কি করলেন, এই শাসনগুলো কি সুপ্রতিষ্ঠিত করার জন্য কি তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আচ্ছা, এত অঞ্চলে ইসলাম ধর্ম ও মুসলমান সংস্কৃতি বিকাশের জন্য কি তিনি ভূমিকা রাখেন। তার শাসনকালে মাদ্রাসা, মক্তব, মসজিদ নির্মিত হয়েছিল বলে কি জানা যায়। যে মুসলমানদের যে ধর্মীয় যে স্থাপনাগুলো সেগুলো কি তার আমলেই কি নির্মাণ শুরু হয়। ওকে, তারপর দেখো, লেখা আছে হচ্ছে বাংলায় তুর্কি শাসনের ইতিহাস। এই যে আহ, মুসলিম শাসনের যে শুরু, ঠিক আছে, বখতিয়ার খলজির মাধ্যমে, তারপরে কি বাংলা কি তুর্কি শাসনের ইতিহাস এখানে হচ্ছে কি দেখানো হয়েছে। দেখো, বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করে বখতিয়ার খলজি। এ পর্বের প্রথম পর্যায়ে ছিল কি 1204 থেকে 1338 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ যুগে শাসনকর্তাদের পুরোপুরি স্বাধীন বলা যাবে না। মানে কি এই যে শাসন করেছে প্রায় 1204 থেকে হচ্ছে কি 1338 সাল, প্রায় হচ্ছে 134 বছর যে শাসন করেছে বখতিয়ার খলজির বংশধর বা এর পরবর্তী যারা শাসক ছিলেন তারা, কিন্তু এই শাসনগুলো কি পুরোপুরি স্বাধীন বলা যাবে না। তাদের কেউ ছিলেন বখতিয়ারের সহযোদ্ধা খলজি মালিক, আবার কেউ কেউ তুর্কি বংশের শাসক। মানে কি একটা মিক্সড জিনিস আমরা দেখতে পাই যে শুধু যে খলজি যারা মানে হচ্ছে বখতিয়ার খলজির সহযোদ্ধা তাদের মধ্যে কেউ শাসন করেছে, আবার কি তুর্কি বংশের শাসকও এখানে ছিল। শাসকদের সকলেই কি দিল্লির সুলতানের অধীনে বাংলা শাসনকর্তা হয়ে এসেছিলেন। মানে কি এই যে দিল্লির যে শাসনকর্তা ছিলেন তার অধীনেই মূলত কি এই শাসন কার্য পরিচালিত হতো। এই জন্য কি বলা হয় যে তারা কি পুরোপুরি স্বাধীন ছিল না। পরবর্তীকালে অনেক শাসনকর্তাই দিল্লির বিরুদ্ধে কি বিদ্রোহ করে স্বাধীন হতে চেয়েছেন, তবে তাদের বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি। মানে কি এই পরবর্তী সময়ে কি দিল্লির যে শাসনকর্তা বা শাসন কার্য, সেখানে যে তাদের যে অধীনস্থ ছিল, সেখান থেকে কি অনেকেই কি বিদ্রোহ করে স্বাধীন হতে চেয়েছিল, কিন্তু কি সেই বিদ্রোহ সফল হয়নি। দিল্লির আক্রমণের মুখে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মুসলিম শাসনের এ যুগ ছিল বিদ্রোহ বিশৃঙ্খলায় পূর্ণ। মানে কি এই যে সময়কাল, এই মুসলিম শাসনের সময়কাল, এটা কি মূলত বিদ্রোহ এবং বিশৃঙ্খলায় পরিপূর্ণ ছিল, কারণ তারা পুরোপুরি স্বাধীন ছিল না। আবার কি অনেক সময় কি দিল্লির যে অধীনস্থ ছিল সেখান থেকে বের হওয়ার জন্য কি তারা বিদ্রোহ করে, এবং এই বিদ্রোহের কারণে কি তারা আবার হচ্ছে কি এই বিদ্রোহ দমন করে। এর ফলে কি একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বাংলাদেশের নাম দিয়েছিল বলুগা বলুগাকপুর, অর্থ বিদ্রোহের নগরী। ঠিক আছে। এই যে বাংলা বা বাংলাদেশ, এই বাংলাদেশের যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলের নাম দেয় কি বুলগা বুলুগাকপুর। ঠিক আছে। এই বুলুগাকপুরের অর্থ হচ্ছে বিদ্রোহের নগরী। মানে কি এখানে অনেক বেশি কি বিদ্রোহে পরিপূর্ণ ছিল, এই জন্য কি এখানে এটাকে বিদ্রোহের নগরী বলে আখ্যা দিয়েছিল। কে দিয়েছিল? জিয়াউদ্দিন বারানি। ওকে। আচ্ছা, তিনি কি একজন ইতিহাস লেখক বা ইতিহাস বোদ্ধা। ঠিক আছে। আচ্ছা, বখতিয়ার খলজির মৃত্যুর পর তার সহযোদ্ধাদের মধ্যে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। আচ্ছা, বখতিয়ার যখন মৃত্যুবরণ করেন তখন কি তার যে সহযোদ্ধা ছিল যারা তার সাথে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে কি একটা ক্ষমতার দ্বন্দ্ব দেখা যায়, কারণ সবাই কি তখন শাসনকর্তা হওয়ার জন্য একটা মনস্তন্ত্র মানে হচ্ছে মানসিক প্রিপারেশন নেয়। ঠিক আছে। তখন কি তাদের মধ্যে কি মনোমালিন্য বা দ্বন্দ্ব দেখা দেয়। তার সহযোদ্ধা তিনজন খলজি মালিকের নাম জানা যায়। তারা হচ্ছেন মোহাম্মদ শিরান খলজি, আলিমর্দান খলজি এবং কি হুসামুদ্দিন ইউজ খলজি। অনেকেরই ধারণা ছিল আলিমর্দান খলজি বখতিয়ার খলজির হত্যাকারী। মানে কি অনেকেই মনে করতেন কি এই যে আলিমর্দান ছিল আমির, তিনি কি বখতিয়ার খলজির হত্যাকারী। এই কারণে খলজি আমির ও সৈন্যরা অনেক নেতা নির্বাচন করেন মোহাম্মদ শিরান খলজিকে। মানে কি যেহেতু তাকে হচ্ছে তার খুনি হিসেবে বা হত্যাকারী হিসেবে ধরা হতো, এজন্য কি সবাই মিলে কি তারা হচ্ছে মোহাম্মদ শিরান খলজিকে কি নেতা নির্বাচন করেন। তিনি কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন। মোহাম্মদ বখতিয়ারের হত্যাকারী বলে কথিত আলিমর্দান খলজিকে বন্দী করা হয়। পরে আলিমর্দান পালিয়ে যান এবং দিল্লির সুলতান কুতুবউদ্দিনের সহযোগিতা
লাভ করেন। দিল্লির সহযোগিতায় 2 বছর পর ফিরে আসেন আলীবর্দী খলজি। ইউজ খলজি স্বেচ্ছায় তার হাতে ক্ষমতা ছেড়ে দেন। এই যে ইউজ খলজি আছে, মানে হচ্ছে মর্দান, যে হচ্ছে আহ, পরে হচ্ছে দিল্লির শাসন কুতুবুদ্দিনের সহযোগিতায় কি দিল্লিতে ছিলেন। তাহলে 2 বছর পর যখন ফিরে আসেন তখন কি ইউজ খলজি তখন কি শাসন করতেন এবং তিনি কি স্বেচ্ছায় তার হাতে ক্ষমতা ছেড়ে দেন। আলিবর্দন খলজি 1210 খ্রিস্টাব্দে দিল্লির অধীনতা থেকে স্বাধীনতা ঘোষণা করেন। আলিবর্দন খলজি কি করেন? 1210 খ্রিস্টাব্দে কি দিল্লির অধীনতা বা স্বাধীনতা থেকে অধীনতা থেকে স্বাধীনতা ঘোষণা করেন, মানে কি দিল্লির মালিক থেকে কি স্বাধীনতা ঘোষণা করেন, মানে ওই যে কুতুবুদ্দিনের ইয়া থেকে কি স্বাধীনতা ঘোষণা করেন এবং নিজের নাম নেন আলাউদ্দিন আলী মর্দান খলজি। তার নাম পরিবর্তন করে রাখেন আলাউদ্দিন আলী মর্দান খলজি। খুব কঠোর শাসক ছিলেন তিনি, তাই তার বিরুদ্ধে ক্রমে বিক্ষোভ বাড়তে থাকে। খলজির মালিকেরা একজোট হয়ে বিদ্রোহ করেন, তাদের হাতে নিহত হন আলী মর্দান খলজি। আচ্ছা, তিনি হচ্ছে কঠোর শাসনের কারণে তার উপর কি বাকিরা কি বিদ্রোহ করেন এবং তাকে হচ্ছে কি সেই বিদ্রোহীদের হাতে কি নিহত হতে হয়। ওকে, দেখো তারপরে লেখা আছে সুলতান গিয়াসুদ্দিন ওয়াজ খলজি, মানে যার কথা মাত্র বলতেছিলাম যে তার শাসন আমলে কেমন ছিল, এখানে ধারণা দেওয়া হয়েছে। দেখো, সুলতান গিয়াসুদ্দিন ইওজ খলজি মধ্যযুগীয় শাসনগণের মধ্যে অন্যতম ছিলেন। বখতিয়ার কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার মুসলমান রাজ্যকে শক্তিশালী ও দৃঢ় করতে তিনি সচেষ্ট হয়েছিলেন। শাসন কার্যের সুবিধার জন্য তিনি রাজধানী দেবকোট থেকে গৌড় বা লখনৌতে স্থানান্তর করেন, মানে কি রাজধানী পরিবর্তন করেন। রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য বসনকোট নামক স্থানে একটি দুর্গ নির্মাণ করা হয়। মানে কি এই যে রাজধানীর যে সেফটি বা সুরক্ষা শত্রুদের হাত থেকে, সেটি করার জন্য কি তিনি একটি দুর্গ নির্মাণ করেন। লখনৌতে নদী তীরে অবস্থিত হওয়ায় ব্যবসা বাণিজ্যের সুবিধা ছিল, মানে কি এই যে নতুন যে রাজধানী, সেই রাজধানীর কি নদীর তীরবর্তী হওয়াতে সেখানে কি ব্যবসা বাণিজ্য খুব সুবিধাজনক ছিল। তাছাড়া ইউস খলজি বুঝতে পেরেছিলেন যে শক্তিশালী নৌবাহিনী ছাড়া শুধু অশ্বারোহী বাহিনীর পক্ষে নদীমাতৃক বাংলায় রাজ্য সম্প্রসারণ সম্ভব হবে না। বাংলায় শাসন বজায় রাখতে হলে তিনি নৌবাহিনীর প্রয়োজন ছিল হলেও নৌবাহিনীর প্রয়োজন ছিল, তাই বলা যায় যে বাংলায় মুসলমান শাসকদের মধ্যে ইউস খলজি নৌবাহিনীর গোড়াপত্তন করেছিলেন। এই যে ইউস খলজি তিনি যখন হচ্ছে এই লখনৌতে নদীর তীরে হচ্ছে তার রাজধানী স্থাপন করেন, তখন তিনি বুঝতে পারেন যে বাংলা যেহেতু একটি নদীমাতৃক অঞ্চল, এই অঞ্চলে যদি শাসন বজায় রাখতে হয় বা শাসনের বা আধিপত্য ধরে রাখতে হয়, তাহলে কি শুধু হচ্ছে ঘোড়া দিয়ে যারা যুদ্ধ করে তাদের দিয়ে কি এই রাজ্য বিস্তার কি সম্ভব না। সুতরাং কি করতে হবে, যে এই নদী মাতৃক অঞ্চলে নৌবাহিনী গড়ে তুলতে হবে। তখন কি তিনি নৌবাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করেন। তার হাত ধরে কি নৌবাহিনীর গোড়াপত্তন করেছিল বলে কি ধারণা করা হয়। আচ্ছা, রাজধানীর নিরাপত্তার জন্য এর 3 পাশে গভীর ও প্রশস্ত পরীক্ষা নির্মাণ করা হয়। পরীক্ষা মানে কি, মানে হচ্ছে আহ দিঘি নির্মাণ করার মতো একটা অবস্থা, মানে হচ্ছে খনন করে মাটি তুলে কি খাল নির্মাণ করার যে ব্যবস্থা থাকে, এটা কি তার নিরাপত্তার জন্য করেন কি। আচ্ছা, আহ এখানে কি রাজধানীর পুরো চারপাশে কি এরকম গভীর কুয়ো খনন করে কি তিনি হচ্ছে সেফটি মেনটেন করেন। আচ্ছা, বার্ষিক বন্যার হাত থেকে লখনৌতে ও পার্শ্ববর্তী এলাকাকে রক্ষার জন্য তিনি বহু খাল খনন ও সেতু নির্মাণ করেন। দেখো, তিনি হচ্ছে কি লখনৌতে যখন শাসন ব্যবস্থা শুরু করেন তখন পার্শ্ববর্তী এলাকা কি বর্ষার সময় কি জলাবদ্ধতা সৃষ্টি হতো বা এই যে বন্যার পানি কি বের হতে পারতো না, তখন কি তিনি চারপাশে কি বহু খাল এবং সেতু নির্মাণ করে দেন যাতে কি এই পানিগুলো আস্তে আস্তে কি নেমে যায়। তিনি রাস্তা নির্মাণ করে সৈন্য ও পণ্য চলাচলের বন্দোবস্ত করেন। এই রাজপথ নির্মাণের ফলে রাজ্য শাসন ও ব্যবসা বাণিজ্যের কি শুধু সুবিধা হয়নি, বরং দেশের লোকের নিকট আশীর্বাদ স্বরূপও ছিল। আচ্ছা, এই রাস্তা নির্মাণের ফলে কি শুধু ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়নি, বরং হচ্ছে দেশের লোকের কাছেও কি এক প্রকার আশীর্বাদ মনে হয়েছিল, কারণ তা বার্ষিক বন্যার কবল থেকে কি তাদের গৃহ ও শস্য ক্ষেত্র রক্ষা করত। আচ্ছা, উপরের উল্লেখিত কার্যাবলী গিয়াসুদ্দিন ইউস খলজিকে একজন সুশাসক হিসেবে কি প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি রাজ্য বিস্তারের দিকেও মনোনিবেশ করেন। পার্শ্ববর্তী কামরূপ, উড়িষ্যা, বঙ্গ, ঠিক আছে, এবং ত্রিবৃত্তের রাজারা তার নিকট কর পাঠাতে বাধ্য হয়। তিনি কি কঠোর শাসক ছিলেন বিধায় কি তিনি কি পার্শ্ববর্তী যে রাজ্যগুলো ছিল সেখান থেকে কি কর আদায় করতে, মানে কর আদায় করার জন্য কি ওইসব এলাকার শাসকদেরকে কি বাধ্য করেন। কেউ কেউ মনে করেন আব্বাসীয় খলিফা আল নাসিরের নিকট থেকে সুলতান গিয়াসুদ্দিন ইউস খলজি
স্বীকৃতিপত্র লাভ করেছিলেন, যদিও এই বিষয়ে সপক্ষে মানে এই বিষয়ের পক্ষে জোরালো প্রমাণ পাওয়া যায় না। তবে তিনি তার মুদ্রায় বাগদাদের আব্বাসী খলিফার নাম অঙ্কন করেছিলেন। আচ্ছা, তার আমলে যে মুদ্রার প্রচলন ছিল, সেই মুদ্রায় তিনি হচ্ছে কি বাগদাদের আব্বাসীয় খলিফার নাম কি অঙ্কন করেছিলেন। আচ্ছা, দিল্লির মুসলমান সুলতান ইলতুৎমিশ ইলতুৎমিশ অপর মুসলমান সুলতান গিয়াসউদ্দিন ইউসুফজীর অধীনে লখনৌতে মুসলমান রাজ্যের প্রতিপত্তি বিস্তার কখনো ভালো চোখে দেখেননি। আচ্ছা দেখো, দিল্লির যে মুসলমান সুলতান ছিলেন, ঠিক আছে, তিনি কি এই যে মুসলমান সুলতান গিয়াসউদ্দিন ইউসুফজী, তার অধীনে যে লখনৌতে বাংলা রাজ্যের যে প্রতিপত্তি বিস্তার হয়েছিল সেটিকে কি ভালোভাবে নেননি, কিন্তু রাজত্বের প্রারম্ভে আশু বিপদ ও সমস্যার সমাধান করার পূর্বে বাংলার দিকে নজর দেওয়া তার পক্ষে কি সম্ভব হয়নি। কারণ তিনি যখন নতুন ক্ষমতা লাভ করেন বা দিল্লির শাসনকর্তা হন, তখন কি আহ, প্রথম দিকেই যদি এই কাজটি মানে হচ্ছে এই বিষয়টি তাকে বুঝতে দিতেন বা এটি সমাধান করতে চেষ্টা করতেন, তাহলে কি তার পক্ষে সেটি সম্ভব হতো না। এই জন্য কি প্রথমেই তিনি এটি করেননি। 1224 খ্রিস্টাব্দে বিপদসমূহ দূর হলে সুলতান ইলত ইলতুৎমিশ বাংলার দিকে দৃষ্টি দেন এবং 1225 খ্রিস্টাব্দে মুঙ্গের কিংবা সাকরিগলি গিরি পর্বতের নিকট উভয় দলের সৈন্য মুখোমুখি হলে ইউসুফজী সন্ধি প্রস্তাব করেন। আচ্ছা দেখো, 1225 খ্রিস্টাব্দে কি হয় এই দিল্লির যে শাসনকর্তা, তার সাথে কি এই আহ সুলতান গিয়াসউদ্দিন ইউসুফজীর কে যেই সৈন্য, তাদের সাথে কি একটি মুখামুখি লড়াই হয়। এই লড়াইয়ে কি ইউসুফজী কি সন্ধির প্রস্তাব দেন। সন্ধি মানে কি চুক্তি, এই চুক্তির প্রস্তাব দেন। উভয় পক্ষে সন্ধি হয়, ঠিক আছে। এবং ইলতুৎমিশ খুশি হয়ে মালিক আলাউদ্দিন জানিকে বিহারের শাসনকর্তা নিযুক্ত করেন এবং ইউস খলজিকে বঙ্গের শাসক পদে বহাল রেখে দিল্লিতে ফিরে যান। কিন্তু সুলতান দিল্লিতে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে ইউস খলজি পুনরায় স্বাধীনতা ঘোষণা করেন। বিহার আক্রমণ করে সেখানকার শাসনকর্তা আলাউদ্দিন জনিকে বিতরণ করা হয়। মানে এই যে বিহার আক্রমণ মানে হচ্ছে বিহারের যে শাসনকর্তা বহাল রেখেছিলেন, মানে নতুন করে নিয়োগ করেছিলেন দিল্লির সুলতান, ঠিক আছে, তিনি কি এই সমাধান করে দিয়ে, এই যে চুক্তি করে হচ্ছে একটা সমাধানের পথ দেখান, এই সমাধান করে দিয়ে যান। যখন তিনি হচ্ছে চলে যান, তখন কি পুনরায় হচ্ছে কি ইউস খলজি আবার হচ্ছে স্বাধীনতা ঘোষণা করেন এবং যে নতুন যে শাসককে হচ্ছে নিয়োগ দিয়েছিল তাকে কি বিতাড়িত করেন। আচ্ছা, ইউস খলজি লখনৌতে ফিরে এসেই বুঝতে পেরেছিলেন যে ইলতুৎমিশ আবার বাংলায় আক্রমণ করবেন। তিনি প্রায় 1 বছর কাল প্রস্তুতি নিয়ে রাজধানীতে অবস্থান করেন এবং পাল্টা আক্রমণের জন্য কি অপেক্ষা করেন। এ সময় দিল্লির রাজকীয় বাহিনী অযোধ্যায় বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়ে। ইউস খলজি মনে করলেন এই অবস্থায় দিল্লির মুসলমান রাজকীয় বাহিনীর পক্ষে কি বাংলায় আক্রমণ করা সম্ভব হবে না, তাই তিনি অবসরে পূর্ববঙ্গ আক্রমণ করার মনস্তত্ত্ব করেন। রাজধানী লখনৌতে এক প্রকার অরক্ষিত অবস্থা ছিল। এদিকে সুলতান ইলতুৎমিশ পুত্র নাসিরউদ্দিন মাহমুদকে লখনৌতে আক্রমণের নির্দেশ দেন। ওইদিকে হচ্ছে তিনি কি যখন হচ্ছে বিদ্রোহ দমন করতে ব্যস্ত হয়ে পড়েন, তখন কি ওই ইউস খলজি মনে করে যে একটি আর কোনো আক্রমণ করতে পারবেন না, কারণ তার পক্ষে কি চারদিকে আক্রমণ করা সম্ভব নয়। কিন্তু এই যে আহ আচ্ছা এই যে শাসক ছিলেন দিল্লির, তিনি কি করেন তার পুত্র যে নাসিরুদ্দিন নাসিরুদ্দিন মাহমুদ, তাকে বলেন কি লখনৌতে আক্রমণ করতে। ইউসুফজীর অনুপস্থিতির সুযোগ নিয়ে নাসিরুদ্দিন মাহমুদ বঙ্গের রাজধানীতে তাড়াতাড়ি ফিরে আসেন এবং দিল্লির মুসলমান বাহিনীর পূর্বেই তার বসনকোট দুর্গ অধিকার করেছিলেন এবং যুদ্ধে বাংলার মুসলমান সুলতান ইউস খলজি কি পরাজিত ও বন্দী হন। পরে তাকে হত্যা করা হয়। ইউস খলজির পরাজয় ও পতনের ফলে বঙ্গদেশে পুরোপুরিভাবে দিল্লির মুসলমান সুলতানের অধিকারে আসেন। এই যে দিল্লির যে মুসলমান সুলতান ছিলেন, কি পুরো বঙ্গ কি সে দখল করে নেন এবং নাসিরুদ্দিন মাহমুদ বঙ্গদেশের শাসনকর্তা নিযুক্ত হন। মানে কি এই যে দিল্লির যে শাসক ছিলেন, তার পুত্র কি এই দেশে এই বাংলার শাসনকর্তা হিসেবে কি নিযুক্ত হন। ওকে, ইউসকোলজি শিল্প ও সাহিত্যের একজন পৃষ্ঠপোষক ছিলেন। তার পৃষ্ঠপোষকতায় গৌড়ের জুমা মসজিদ এবং আরো কয়েকটি মসজিদ নির্মিত হয়েছিল। তার আমলে পারস্য থেকে বহু সুফি পারস্য পারস্য থেকে কি বহু সুফি ও সুদিগণ বঙ্গদেশে ইসলাম প্রচারে
প্রচারে যথেষ্ট সহায়তা করেন। তার আগমন ও ইউস খলজির পৃষ্ঠপোষকতায় লখনৌতেই অভিজাত মুসলমানদের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়। ইউস খলজির মৃত্যুর পর থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত 60 বছর বাংলা দিল্লির মুসলমান শাসকদের একটি প্রদেশে পরিগণিত হয়। এ সময়ে 15 জন শাসনকর্তা বাংলা শাসন করেন। এই 60 বছরে কি মোট 15 জন শাসনকর্তা মিলে কি শাসন কার্য পরিচালনা করেন। তাদের 10 জন ছিলেন দাস। দাসদের আরবি ভাষায় মামলুক বলা হয়। দাসদের কি আরবি ভাষায় কি বলা হয়? মামলুক। এ কারণে 60 বছরের বাংলা শাসনকে অনেকে দাস শাসন বা মামলুক শাসন বলে অভিহিত করেন। তিনি এ যুগের 15 জন শাসকের সকলে কি তুর্কি বংশের ছিলেন। তুর্কি শাসকদের সময়ে দিল্লিতে অভ্যন্তরীণ গোলযোগ চলেছিল, সুতরাং বাংলার মতো দূরবর্তী প্রদেশে দিকে সুলতানের মনোযোগ দেওয়ার সুযোগ ছিল না। পরিণামে বাংলায় তুর্কি শাসন অনেকটাই কি স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতেন। আচ্ছা, এরপরে আছে বাংলার স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস। আচ্ছা, দিল্লির মুসলমান সুলতানগণ 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত 200 বছরের বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেননি। প্রথম দিকে দিল্লির সুলতানের সেনাবাহিনী আক্রমণ চালিয়েছিল, চেষ্টা করেছে বাংলাকে নিজের অধিকারে আনার জন্য। অবশেষে সফল হতে না পেরে হাল ছেড়ে দিয়েছিলেন। তাই এই সময় বাংলার মুসলমান সুলতানগণ স্বাধীনভাবে কি বাংলা শাসন করতে পেরেছিলেন। ফখরুদ্দীন মুবারক শাহের মাধ্যমে স্বাধীনতার কি সূচনা হয়েছিল। বাংলা কি মুসলিম শাসনের যে স্বাধীনভাবে হচ্ছে রাজ্য শাসন, সেটি শুরু হয়েছিল কি ফখরুদ্দীন মুবারক শাহের হাত ধরে। আচ্ছা, ইলিয়াস শাহী বংশের সুলতানদের হাতে বাংলা প্রথম স্থিতিশীলতা লাভ করে। মানে এই যে ইলিয়াস শাহী আছে, তার বংশের সুলতানদের হাতে কি প্রথম কি বাংলা স্থিতিশীল একটা শাসনে রূপ লাভ করে। মানে কি এখানে কয়েকদিন পর পর কি শাসনের যে পরিবর্তন, এক একজন দখল করে নেয়া, এইটা থেকে কি মুক্তি লাভ করেন। মানে কি একই বংশ কি স্থিতিশীল ভাবে কি শাসন ব্যবস্থা পরিচালনা করতে শুরু করেন। আচ্ছা, স্বাধীন সুলতানি আমল। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক বিদ্রোহপ্রবণ বাংলাকে দিল্লির অধীনে রাখার জন্য বাংলাকে 3টি প্রশাসনিক ইউনিটে ভাগ করেন। দেখো, এই যে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক, তিনি কি করেন, এই যে বাংলা বারবার যে বিদ্রোহ হতো, যে জন্য হচ্ছে বাংলাকে কি বলা হয় বিদ্রোহের নগর বলা হতো, এই বাংলাকে কি তিনি এই ভারসাম্যপূর্ণ একটা অবস্থায় নিয়ে আসার জন্য কি 3টি প্রশাসনিক ইউনিটে ভাগ করেন। এই ইউনিটগুলো হলো লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও। ঠিক আছে, এই 3টে ইউনিটে কি ভাগ করেন। 1338 খ্রিস্টাব্দে সোনারগাঁয়ের শাসনকর্তা বাহরাম খানের মৃত্যু হয়। বাহরাম খানের বর্মরক্ষক ছিলেন ফকরা নামে একজন রাজকর্মচারী। প্রভুর মৃত্যুর পর তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং ফখরুদ্দিন মুবারক শাহ নামে নামে তিনি নাম নিয়ে সোনারগাঁও সিংহাসনে বসেন। কি এই যে হচ্ছে বর্মরক্ষক যে ছিলেন, ঠিক আছে, সে হচ্ছে কি রাজকর্মচারী ছিল। যখন হচ্ছে সোনারগাঁয়ের শাসনকর্তা কি বাহরাম খানের মৃত্যু হয়, তখন নিজে কি সেই শাসনভার কাঁধে তুলে নেন এবং কি স্বাধীনতা ঘোষণা করেন। এবং তার নাম পরিবর্তন করে রাখা হয় কি ফখরুদ্দিন মুবারক শাহ নামে। নাম নিয়ে কি সোনারগাঁও সিংহাসনে বসেন। এভাবেই কি সূচনা হয় বাংলার স্বাধীন সুলতানি যুগের। আচ্ছা, দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের পক্ষে এ সময়ে বাংলার দিকে দৃষ্টি দেওয়া কি সুযোগ ছিল না। যিনি হচ্ছে কি দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগল, তিনি কি তখন হচ্ছে এতই ব্যস্ত ছিলেন অন্যান্য যুদ্ধে বা হচ্ছে অন্যান্য রাজ্য জয়ে, ঠিক আছে, বা বিদ্রোহ দমন করতে, তখন কি তার বাংলার প্রতি আর কি তার দৃষ্টি দেওয়ার সুযোগ ছিল না। তাই কি সোনারগাঁয়ের স্বাধীনতার সূচনা হলেও ধীরে ধীরে স্বাধীন অংশের সীমা বিস্তৃত হতে থাকে। যখন সোনারগাঁও স্বাধীন হয়, তখন কি হয়, এই স্বাধীন যে মানে হচ্ছে শাসক ছিল, সে কি আস্তে আস্তে পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো কি দখল করতে শুরু করেন। কয়েকশো বছর হয়তো কি এই স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারেনি। দিল্লি শাসনকর্তাগণ সোনারগাঁয়ে ফখরুদ্দিন স্বাধীনতা ঘোষণাকে সুনজরে দেখেননি। এই যে দিল্লির যে শাসনকর্তা, ঠিক আছে, ফখরুদ্দিন, তিনি কি করেন, যে এই যে স্বাধীনতা ঘোষণা করেন একা একা, এবং তিনি কি তখন হয়তো নজর দিতে পারেননি ঠিকই, বাট কি ভালোভাবে নেননি। তাই তিনি দিল্লির প্রতিনিধি লখনৌতে শাসনকর্তা কদর খান ও সাতগাঁওয়ে শাসনকর্তা ইজ্জতুদ্দিন মিলিতভাবে সোনারগাঁও কি আক্রমণ করেন। এই যে আরো দুইটা হচ্ছে যে
রাজ্য মানে হচ্ছে ইউনিট ছিল, প্রশাসনিক কাঠামো ছিল, সেখানে যারা শাসনকর্তা ছিল তারা কি এই যে তৃতীয় একটি মানে সোনারগাঁও অঞ্চলের যে শাসনকর্তা, সে যে নিজের নিজের স্বাধীনতা ঘোষণা করেন এটি কি ভালোভাবে নেননি। পরে কি তারা হচ্ছে দুজন মিলে সোনারগাঁও আক্রমণ করেন, কিন্তু তারা সফল হতে পারেননি। তখন কি তারা দুজনে আক্রমণ করেও কি সফল হননি। কদর খান ফখরুদ্দিনের সৈন্যদের হাতে পরাজিত ও নিহত হন। একজন স্বাধীন সুলতান হিসেবে ফখরুদ্দিন নিজের নামে মুদ্রা প্রচলন করেছেন। তার মুদ্রার খোদিত তারিখ দেখে ধারণা করা যায় তিনি 1338 থেকে 1349 খ্রিস্টাব্দ পর্যন্ত সোনারগাঁয়ে কি রাজত্ব করেন। ফখরুদ্দিন মুবারক শাহ তার রাজসীমা দক্ষিণ পূর্ব দিকে কিছুটা বৃদ্ধি করেছিলেন। তিনি সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন। এই চট্টগ্রাম যে অঞ্চলটি রয়েছিল, অনেক শাসনকর্তা আসলেও কেউ কি চট্টগ্রাম জয় করতে পারেন না, কিন্তু তিনিই কি প্রথম চট্টগ্রাম জয় করেন। তিনি চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি রাজপথ তৈরি করেছিলেন বলে জানা যায়। 1349 খ্রিস্টাব্দে সোনারগাঁও ডাকশাল থেকে ইখতিয়ার উদ্দিন গাজী শাহ নামাঙ্কিত মুদ্রা প্রচলন করা হয়। এই যে 1349 খ্রিস্টাব্দে সোনারগাঁয়ের টাকশাল মানে যেখানে টাকা কি বানানো হয়, সেখান থেকে কি ইখতিয়ার উদ্দিন গাজী শাহ নামাঙ্কিত এই যে মুদ্রার যে নাম, সেখানে মুদ্রার উপর যে নাম অঙ্কিত ছিল সেটা ছিল কি ইখতিয়ার উদ্দিন গাজী শাহ। এবং এরকম কি মুদ্রার প্রচলন করেন। গাজী শাহের নামাঙ্কিত মুদ্রা 1352 খ্রিস্টাব্দ পর্যন্ত তারিখ পর্যন্ত কি পাওয়া যায়। সুতরাং বোঝা যায় ফখরুদ্দিন পুত্র গাজী শাহ পিতার মৃত্যুর পর সোনারগাঁয়ের স্বাধীন সুলতান হিসেবে কি সিংহাসনে বসেন। এই যে ফখরুদ্দিন মুবারক শাহ ছিল, তার যে ছেলে ছিল, ফখরুদ্দিন মুবারক শাহর মৃত্যুর পরে কি এই ছেলেই হচ্ছে কি তার শাসনভার গ্রহণ করেছিলেন। সেটি বোঝার জন্য কি তারা যেই বিষয়টিকে হচ্ছে ইঙ্গিত করেন সেটি হচ্ছে কি মুদ্রা, কারণ মুদ্রায় কি তার ছেলের নাম লেখা ছিল। ঠিক আছে। এবং ধারণা করা হয় যে ওই মুদ্রা যেহেতু প্রচলন ছিল, তার মানে কি তিনি হচ্ছে ওই অঞ্চলে কি শাসন করেছিলেন তার পিতার মানে হচ্ছে পরবর্তী সময়ে। এবং 1352 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি 3 বছর রাজত্ব করেন। আচ্ছা, এরপরে দেখো ইলিয়াস শাহী বংশ। নতুন কি বংশ, আগে কি ছিল ফখরুদ্দিন মুবারক শাহর বংশ, এখন দেখো ইলিয়াস শাহী বংশ। সোনারগাঁয়ে ফখরুদ্দিন মুবারক শাহ তখন স্বাধীন সুলতান, তখন লখনৌতে সিংহাসন দখল করেছিলেন সেখানকার সেনাপতি আলী মুবারক। সিংহাসনে বসে তিনি আলাউদ্দিন আলী শাহ উপাধি গ্রহণ করেন। লখনৌতে তিনি রাজধানী রাজ্য গড়ে তোলেন। পরে রাজধানী স্থানান্তর করে কি পান্ডুয়া বা ফিরোজাবাদ নিয়ে যান। আচ্ছা, আলী শাহ ক্ষমতায় ছিলেন 1342 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার দুধ ভাই ছিলেন হাজী ইলিয়াস। তিনি আলী শাহকে পরাজিত ও নিহত করেন। তিনি কি ভাইয়ের হাতে কি নিহত হন এবং পরাজিত হন। আচ্ছা, শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম নিয়ে বাংলায় একটি রাজবংশ প্রতিষ্ঠিত হয়। এই রাজবংশের নাম ইলিয়াস শাহী বংশ। দেখছো ইলিয়াস শাহী বংশের যে গোড়াপত্তন সেটি কোন দিক থেকে এসেছে, এটি কিন্তু ক্লিয়ার। ঠিক আছে। এরপরে দেখো, এরপর ইলিয়াস শাহের বংশধরগণ অনেকদিন বাংলা শাসন করেন। মাঝখানে কিছুদিনের জন্য রাজা গণেশের রাজত্বের উত্থান ঘটেছিল। 1342 খ্রিস্টাব্দে ফিরোজাবাদের সিংহাসন অধিকারের মাধ্যমে ইলিয়াস শাহ উত্তর ও উত্তর পশ্চিম বাংলার অধিপতি হন। এবং সোনারগাঁও ও সাতগাঁও তখন তার শাসনের বাহিরে ছিল। ইলিয়াস শাহের স্বপ্ন ছিল সমগ্র বাংলার অধিপতি হওয়া। তিনি প্রথম দৃষ্টি দেন বাংলার পশ্চিম দিকে। 1346 খ্রিস্টাব্দের পূর্বে সাতগাঁও তার অধিকারে আসে। মানে এই যে তিনি যে একটা অঞ্চলে শাসন করতেন বা একটা প্রশাসনিক অঞ্চলে শাসন করতেন, তার দৃষ্টি ছিল কি বাকি দুইটা প্রশাসনিক অঞ্চলের উপর, যে তিনি পুরো বাংলা জুড়ে কি শাসন করবেন। প্রথমে কি তিনি হচ্ছে সাতগাঁও অঞ্চলটি বা সাতগাঁও যে প্রশাসনিক কাঠামোটি ছিল সেটি দখল করে নেন বা রাজ্যটি দখল করে নেন। 1350 খ্রিস্টাব্দে নেপাল আক্রমণ করে, বহু ধনরত্ন হস্তগত করে। এ সময় তিনি ত্রিবৃত্ত আহ, আচ্ছা, ত্রিভুত ও উত্তর বিহারের কিছু অংশ জয় করেন। আচ্ছা দেখো তিনি কি করেন, 1350 খ্রিস্টাব্দে কি নেপাল আক্রমণ করেন এবং অনেক সম্পদ হস্তগত করেন। এ সময় তিনি কি ত্রিভুত বা উত্তর বিহারের কিছু অংশ কি জয় করে নেন। সেখানেও কি বহু ধনরত্ন মানে ধনরত্ন কি হস্তগত করেন। উড়িষ্যায়ও তার অধিকার আসে, তবে ইলিয়াস শাহের সাফল্য ছিল বাংলার পূর্ব দিকের কিছু অংশ দখল করা। আচ্ছা, ইখতিয়ার উদ্দিন গাজী শাহ 1352 খ্রিস্টাব্দে সোনারগাঁয়ে ইলিয়াস শাহের হাতে পরাজিত হন। সোনারগাঁ দখলের মাধ্যমে সমগ্র বাংলার অধিকার
সম্পূর্ণ হয়। তাই বলা হয় 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দীন মুবারক শাহ বাংলা স্বাধীনতার সূচনা করলেও প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন কে? ইলিয়াস শাহ। আমরা প্রথমেই দেখেছি কি যে ফখরুদ্দীন মুবারক শাহ কি স্বাধীনতার সূচনা করেছিলেন, মানে হচ্ছে দিল্লির যে শাসনকর্তা তার হাতে মানে তার করায়ত্ত থেকে বের হয়ে তিনি কি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে যে স্বাধীনতা পুরো বাংলা জুড়ে, সেই স্বাধীনতা প্রতিষ্ঠা করেন কে? ইলিয়াস শাহ। আচ্ছা, 1352 খ্রিস্টাব্দে আচ্ছা বাংলার বাইরে বিহারের কিছু অংশ, চম্পারণ, গোরক্ষপুর এবং কাশী ইলিয়াস শাহ জয় করেছিলেন। আচ্ছা, কামরূপের কিছু অংশ তিনি জয় করেন। মোট কথা তার রাজ্যসীমা আসাম থেকে বারাণসী পর্যন্ত বিস্তার লাভ করে। আচ্ছা, ইলিয়াস শাহ দিল্লির মুসলমান শাসকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজ নামে খুতবা পাঠ এবং মুদ্রা জারি করায় সুলতান ফিরোজ শাহ তুগলক অত্যন্ত ক্ষুব্ধ হন। ওকে, দেখো ইলিয়াস শাহ কি করেন, যখন দিল্লির এত এত হচ্ছে তার সাফল্য, তখন সে কি করেন, দিল্লির মুসলমান যে শাসক ছিল তার সঙ্গে কি সম্পর্ক ছিন্ন করেন এবং নিজের নামে কি খুতবা পাঠ এবং মুদ্রা জারি করেন, মানে কি মুদ্রায় তার নাম জারি করেন। তারপর হচ্ছে তার নামে খুতবা পাঠ করার যে প্রচলন সেটি করেন। তখন কি হয় যে সুলতান ফিরোজ শাহ কি ক্ষুব্ধ হন যে সে কি মানে হচ্ছে কেন্দ্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক আছে। আচ্ছা, প্রথম দিকে দিল্লির সুলতান বাংলায় এই স্বাধীনতা মেনে নেননি। সুলতান ফিরোজ শাহ তুগলক 1353 থেকে 1354 খ্রিস্টাব্দ পর্যন্ত ইলিয়াস শাহের বিরুদ্ধে কি যুদ্ধ করেন। তার চেষ্টা ছিল বাংলাকে দিল্লির মুসলিম অধিকারে নিয়ে আসা, কিন্তু তিনি কি সফল হননি। ইলিয়াস শাহ দুর্ভেদ্য এক ডাল হয়ে দুর্গে আশ্রয় গ্রহণ করেন। আচ্ছা, এদিকে বর্ষা এলে জয়ের কোনো সম্ভাবনা না থাকায় ফিরোজ শাহ সন্ধির মাধ্যমে বাংলার স্বাধীনতাকে কি মেনে নিয়ে ইলিয়াস শাহের সাথে বন্ধুত্ব স্থাপন করে দিল্লিতে ফিরে যান। দেখো বর্ষাকালে কি বাংলায় আক্রমণ করা ছিল কি অসম্ভব, কারণ কি এখানে নদীমাতৃক অঞ্চল, এই জন্য কি বর্ষাকালে কি এখানে জয়ের কোনো সম্ভাবনা ছিল না দিল্লি শাসনকর্তার। তখন সে কি করে, বাধ্য হয়ে কি ফিরোজ শাহ কি ফিরোজ শাহ হচ্ছে দিল্লির শাসক, তিনি কি ইলিয়াস শাহের সাথে বন্ধুত্ব স্থাপন করেন এবং কি দিল্লিতে ফিরে যান। শাসক হিসেবে ইলিয়াস শাহ ছিলেন বিচক্ষণ এবং জনপ্রিয়। তার শাসনামলে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বিরাজিত ছিল, মানে কি শান্তি ও শৃঙ্খলা ছিল। হিন্দু মুসলিমদের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে উঠেছিল, মানে কি সম্প্রীতি গড়ে উঠেছিল, মেলবন্ধন গড়ে উঠেছিল। হাজিপুর নামক একটি শহর তিনি নির্মাণ করেছিলেন। ফিরোজ ফিরোজাবাদের বিরাট হাম্মামখানা তিনি নির্মাণ করেন। ঠিক আছে। এ আমলে স্থাপত্য শিল্প এবং সংস্কৃতি যথেষ্ট পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। তিনি ফকির দরবেশদের খুব শ্রদ্ধা করতেন। ইলিয়াস শাহ লখনৌতে শাসক হিসেবে বঙ্গ অধিকার করলেও গোটা ভূখণ্ডকে একত্রিত করে আঞ্চলিক বৃহত্তর বাংলা সৃষ্টি করেছিলেন। এ সময় থেকে বাংলার সকল অংশের অধিবাসী বাঙালি বলে পরিচিত হয়। দেখো এই যে পুরো বাংলা জুড়ে যে তার শাসন কার্য, সেটি যখন সে বিস্তার করতে সক্ষম হয় এবং বৃহৎ বাংলা সৃষ্টি করেছিলেন, তখন কি বাংলার প্রত্যেকটি মানুষ বিশ্বাস করতেন যে তাদের পরিচয় কি বাঙালি। আচ্ছা, ইলিয়াস শাহ শাহী বাংলা ও শাহী বাঙালিয়ান উপাধি গ্রহণ করেছিলেন। দুইটা উপাধি, একটা হচ্ছে কি শাহ শাহী বাংলা এবং হচ্ছে কি শাহী বাঙ্গালা এবং হচ্ছে শাহী বাঙালিয়ান, এই উপাধি কি গ্রহণ করেছিলেন কে? ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহের মৃত্যুর পর তার পুত্র সিকান্দার শাহ বাংলার সিংহাসনে বসেন। পিতার মতো তিনিও দক্ষ শক্তিশালী শাসক ছিলেন। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক 1358 থেকে 1360 খ্রিস্টাব্দ পর্যন্ত পুনরায় বাংলা আক্রমণ করেন। এই যে বন্ধুত্ব করেছিল, এরপর যখন বন্ধু মারা যায় তখন কি করেছিল, ইলিয়াস শাহ মারা যাওয়ার পর পুনরায় কি আক্রমণ করেন। কিন্তু এবারও ফিরোজ শাহ তুগলককে ব্যর্থ হতে হয়। পিতার মতো সিকান্দার শাহ এক ডালা দুর্গে আশ্রয় গ্রহণ করে এবং উভয় পক্ষের মধ্যে সন্ধি মাধ্যমে দ্বন্দ্বের অবসান ঘটে। সন্ধি শর্ত অনুযায়ী জাফর খানকে সোনারগাঁয়ের শাসন ক্ষমতা গ্রহণের নির্দেশ দেওয়া হয়, কিন্তু জাফর খান এ পদ গ্রহণে রাজি হলেন না। ফিরোজ শাহ তুগলকের সঙ্গে তিনিও দিল্লিতে ফিরে গেলেন। সোনারগাঁ এবং লখনৌতে আবারও আগের মতো কি সিকান্দার শাহের কর্তৃত্ব অক্ষুণ্ণ রইল। আচ্ছা, ইলিয়াস শাহ যে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন, সিকান্দার শাহ সেভাবেই উম, একে আর একে আর শক্ত আচ্ছা এখানে হবে একে আরো শক্ত ভিত্তির উপর কি দাঁড় করাতে সক্ষম হন। তার তার 35 বছরের
রাজত্বকালে নানা দিক থেকে বাংলার ইতিহাসে উল্লেখযোগ্য। পান্ডুয়ায় আদিনা মসজিদ তার স্থাপত্য কীর্তির একটি নিদর্শন। সুলতান সিকান্দার শাহের মৃত্যুর পর তার পুত্র গিয়াসুদ্দিন আজম শাহ 1393 থেকে 1341 পর্যন্ত শাসন করেন এবং কি আজম শাহ উপাধি কি গ্রহণ করেন। গিয়াসুদ্দিন কি আজম শাহ উপাধি গ্রহণ করে বাংলার সিংহাসনে বসেন। ইলিয়াস শাহ ও সিকান্দার শাহ যুদ্ধ বিগ্রহ ও স্বাধীনতা রক্ষায় নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছিলেন, কিন্তু গিয়াসুদ্দিন আজম শাহের কৃতিত্ব ছিল অন্যত্র। তিনি তার প্রজারঞ্জক ব্যক্তিত্বের জন্য খ্যাতি অর্জন করেন। প্রজারঞ্জক মানে কি, তার প্রজাদের কি খুব ভালোবাসতেন, ঠিক আছে, বা প্রজাদের ভালো মন্দ নিয়ে কি সে খুব কনসার্ন ছিলেন, এই জন্য কি তিনি হচ্ছে প্রজা বান্ধব ব্যক্তি হিসেবে কি খ্যাতি অর্জন করেন। তিনি তার রাজত্বকালে আসামে বিফল অভিযান প্রেরণ করেন এবং জৌনপুরের রাজা খানজাহানের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। চীনা সম্রাট ইয়াংলো তার দরবারে প্রতিনিধি দল প্রেরণ করেন। এ প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন মহুয়ান। তিনি ইয়ং আই সেন ইয়ং আই সেনলান নামে চীনের ভাষায় বাংলার ব্রহ্মবৃত্তান্ত রচনা করেন, মানে কি ভ্রমণ বৃত্তান্ত রচনা করেন, ঠিক আছে। তিনিও শুভেচ্ছার নির্দেশন হিসেবে চীনা সম্রাটের নিকট মূল্যবান উপঢৌকন প্রেরণ করেন। মানে কি এই যে চীনের যে শাসক ছিল, তিনি একটা প্রতিনিধি দল পাঠান বাংলা ভ্রমণের জন্য, এবং ভ্রমণ করার পরে কি একটি ভ্রমণ বৃত্তান্ত রচনা করেন, এবং এর বিনিময়ে কি চীনা সম্রাটের নিকট থেকে কি উপঢৌকন প্রেরণ করেন চীনা সম্রাটকে। মোট কথা, আজম শাহ কোনো যুদ্ধে না জড়ালেও পিতা এবং পিতামহের গড়া বিশাল রাজত্বকে অটুট রাখতে পেরেছিলেন। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ একজন ন্যায় বিচারক ছিলেন এবং রিয়াজ উস সালাতিন গ্রন্থে তার ন্যায় বিচারের কাহিনী বর্ণনা আছে। দেখো, একজন হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহ, ঠিক আছে, তিনি হচ্ছে কি ওই যে তার পিতা হচ্ছে সিকান্দার শাহ, ঠিক আছে। তখন কি সিকান্দার শাহের মধ্যে তিনি কি হয়তো যুদ্ধে জড়াননি, বাট হচ্ছে তিনি হচ্ছে কি মানে কূটনৈতিক ভাবে কি অনেক দক্ষ ছিলেন, এবং হচ্ছে কি তিনি হচ্ছে প্রজা বান্ধব ছিলেন। এজন্য কি তিনি তার সাম্রাজ্য বা ঠিকঠাক কি পরিচালিত করতে পেরেছিলেন, এবং তিনি হচ্ছে ন্যায় বিচারক হিসেবে পরিচিত ছিলেন। ওকে। শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবেও সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের যথেষ্ট সুখ্যাতি রয়েছে। আচ্ছা, কবি সাহিত্যিকগণকে তিনি সমাদর ও শ্রদ্ধা করতেন। তিনি ক্যাব্রসিক ছিলেন এবং বাংলার সুলতান হলেও তিনি নিজে কি ফার্সি ভাষায় কবিতা রচনা করতেন। পারস্যের প্রখ্যাত কবি হাফিজের সঙ্গে তার পাত্রালাপ হতো, মানে পত্রালাপ হতো, এখানে মানে চিঠির মাধ্যমে কি কথাবার্তা হতো, ঠিক আছে। মুসলমান শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য গিয়াসুদ্দিন আজম শাহ সঙ্গে বঙ্গের ইতিহাসের এক অবিষ্ট স্থান অধিকার করে আছেন। আচ্ছা, মুসলমানদের যে শিক্ষা সংস্কৃতির যে বিকাশ এবং বাংলা সাহিত্যের যে পৃষ্ঠপোষকতা, বাংলা সাহিত্যকে যে হচ্ছে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া, সেজন্য কি গিয়াসুদ্দিন আজম শাহের একটা কি অনন্য অবদান আছে, এবং সেই অবদানের জন্য কি সেখানে তাকে স্মরণ করা হয়। তার রাজত্বকালেই শাহ মুহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। এই যে ইউসুফ জুলেখা নামে যে হচ্ছে আমরা যে বিভিন্ন আহ বইতে হচ্ছে ইউসুফ জুলেখার গল্প পড়েছি এবং হচ্ছে সিনেমায় দেখেছি, ঠিক আছে। এই বিষয়গুলোকে, এই যে গল্প বা হচ্ছে জীবনী, সেটা মূলত কি এই শাসকের আমলেই কি রচনা করা হয়। আদম শাহের রাজত্বকালে বিখ্যাত সুফি সাধক নূর কুতুবুল আলম পান্ডুয়ার আস্তানা গড়ে তোলেন, ফলে পান্ডুয়া ইসলাম শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে কি খ্যাতি অর্জন করেছিলেন। সুলতান মক্কা ও মদিনাতে মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য কি অর্থ ব্যয় করতেন। কোন কোন ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ও ব্যর্থতা সত্ত্বেও গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন বঙ্গের সুলতানদের অন্যতম এবং ইলিয়াস শাহী বংশের শেষ প্রভাবশালী সুলতান। তার মৃত্যুর পর থেকে এ বংশের পতন শুরু হয় এবং সোনারগাঁয়ে তার সমাধি রয়েছে, ঠিক আছে। এই যে সোনারগাঁ যা, সেখানে কি ইলিয়াস শাহে যে বংশধর সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ তার হচ্ছে কি সমাধি পাওয়া যায়। দেখো, উম তারপরে আছে হচ্ছে রাজা গণেশ ও হাপসি শাসন। সাধারণভাবে বলা হয়ে থাকে বাংলার ইতিহাস 200 বছর মুসলমান সুলতানের স্বাধীন রাজত্বের যুগ। তথাপি এই 200 বছরের মাঝামাঝি অল্প সময়ের জন্য কিছুটা বিরতি ছিল। গিয়াসুদ্দিন আজম শাহের মৃত্যুর পর তার পুত্র সাইফুদ্দিন হামজা শাহ সিংহাসনে বসেন, কিন্তু এ সময়ে অভিজাতদের মধ্যে ক্ষমতা দখল নিয়ে ষড়যন্ত্র চলতে থাকে। অভিজাত কারা, যারা হচ্ছে ধন সম্পদে মানে হচ্ছে কি উচ্চ মানে হচ্ছে বিত্তবান, তারা হচ্ছে কি তার ক্ষমতা দখলের জন্য কি ষড়যন্ত্র করতে থাকে। তিনি 1 বছর শাসন করার পর
1412 খ্রিস্টাব্দে তার কৃতদাস শিহাবুদ্দিনের হাতে কি নিহত হন। শিহাবুদ্দিন সুলতান হয়ে নিজের নাম নেন শিহাবুদ্দিন বায়েজিদ শাহ। কিন্তু 2 বছরের মাথায় 1414 এবং 15 খ্রিস্টাব্দে তিনিও কি ষড়যন্ত্রকারীদের হাতে কি নিহত হন। এই সুযোগে অভিজাতদের মধ্যে থেকেই রাজা গণেশ বাংলায় ক্ষমতা দখল করেন। দেখো, এই যে মুসলিম শাসন 500 বছর, 550 বছর ছিল, সেই 550 বছর পরে কি আবার কি আরেকজন হচ্ছে কি মানে হচ্ছে সনাতন শাসক চলে আসেন বাংলায়। এই সুযোগে এই যে মানে হচ্ছে কূটকৌশলের কারণে যারা হচ্ছে তখন হচ্ছে ধনসম্পদের মালিক ছিল, তাদের মধ্যে কি একটা ক্ষমতার লোভ জাগ্রত হয়। তারা কি ষড়যন্ত্রের মাধ্যমে দুইজনকে সরিয়ে দিয়ে কি তারা হচ্ছে বাংলার ক্ষমতা দখল করে নেয়। সেখানে হচ্ছে কি শাসনকর্তা হিসেবে কি গণেশ, গণেশ রাজা গণেশের নাম আসে। ঠিক আছে, যে রাজা গণেশ কি এই ক্ষমতা দখল করেন। বাংলার সুলতান আজম শাহের একজন উচ্চ পদস্থ আমত্ত ছিলেন কি রাজা গণেশ। দেখো, বাংলার সুলতান যে আজম শাহ ছিলেন, তার কি একজন উচ্চ পদস্থ কর্মচারী, ঠিক আছে, মানে রাজকর্মচারী ছিল কি গণেশ। জানা যায় গণেশ কি মানে এই যে আমত্ত মানে কি মন্ত্রী, ঠিক আছে, মন্ত্রী ছিল কে এই গণেশ। ঠিক আছে, তার মানে কি রাজার পরে কি মন্ত্রীদের হচ্ছে কি সবচেয়ে বেশি হচ্ছে প্রভাব থাকে। জানা যায় গণেশ প্রথমে দিনাজপুরের বাতুরিয়া অঞ্চলে একজন রাজা ছিলেন। তিনি সুলতানের দরবারে চাকরি নেন। চাকরি নিয়ে তিনি অন্যান্য অভিজাতদের মতো রাজনৈতিক শক্তি সঞ্চয় করতে থাকেন। তার ইচ্ছে ছিল মুসলমানদের মতো রাজ সিংহাসনে আরোহণ করা। এই লক্ষ্যে তিনি ইলিয়াস শাহী বংশের উচ্ছেদ করে নিজে নিজেকে কি ক্ষমতায় বসান। এই প্রতিক্রিয়ায় গণেশ অনেক মানুষকে কি হত্যা করেন। তার হাতে মুসলমানদের রক্ষা করার জন্য, মানে তার এই যে অত্যাচার বা মুসলমানদের যে হত্যা করার যে প্রবণতা, এটার থেকে কি মুসলমানদের রক্ষা করার জন্য দরবেশদের নেতা নূর কুতুবুল আলম জৌনপুরের সুলতান ইব্রাহিম শার্কির নিকট আবেদন জানান এবং ইব্রাহিম শার্কি সসৈন্যে বাংলায় উপস্থিত হলে গণেশ ভয় পেয়ে যান। অবশেষে তিনি কি আপোষ করে দরবেশ নূর কুতুবুল আলমের সাথে, মানে কি তিনি কি ভয়ে কি আপোষ করতে বাধ্য হয়। শর্ত অনুযায়ী গণেশ তার ছেলে যদুকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন এবং ছেলের হাতে বাংলার সিংহাসন ছেড়ে দেন। এই যে গণেশ, সে কি সনাতন ধর্মের ছিল। যখন তিনি হচ্ছে ওই ইব্রাহিম শর্কী দ্বারা হচ্ছে আক্রান্ত হন, বা ইব্রাহিম শর্কী যখন হচ্ছে বাংলায় সসৈন্য উপস্থিত হন, তখন কি ভয় পেয়ে কি তিনি হচ্ছে তাদের সাথে কি একটা হচ্ছে শর্ত জুড়ে দেন, যে হচ্ছে তার ছেলেকে কি সে ইসলামের শিক্ষায় শিক্ষিত করবেন এবং তার ছেলের হাতে কি বাংলা শাসন তুলে দিবেন। ঠিক এইভাবেই আহ করার মাধ্যমে কি আবার মুসলিম শাসন কি ফিরে আসে। মুসলমান হওয়ার পর যদুর নাম হয় জালালউদ্দিন মাহমুদ। সুলতান ইব্রাহিম শর্কী জালালউদ্দিনকে সিংহাসনে বসিয়ে ফিরে যান নিজ দেশ জৌনপুরে। গণেশ 2বার সিংহাসনে বসেছিলেন। প্রথমবার কয়েক মাস মাত্র ক্ষমতা ছিলেন এবং 1415 খ্রিস্টাব্দে মাঝামাঝি ইব্রাহিম শর্কী জালালউদ্দিন মাহমুদ শাহকে সিংহাসনে বসান এবং ইব্রাহিম শর্কী ফিরে গেলে নিজেকে নিরাপদ মনে করেন গণেশ। তখন জালালউদ্দিনকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে পুনরায় কি ক্ষমতা গ্রহণ করেন। গণেশ 1418 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। রাজা গণেশের মৃত্যুর পর হিন্দু আমাত্যগণ গণেশের পুত্র মহেন্দ্রদেবকে বঙ্গের সিংহাসনে বসান, কিন্তু অতি অল্প সময়ে কালের মধ্যেই মহেন্দ্রদেবকে অপসারিত করে গণেশের পুত্র জালালউদ্দিন দ্বিতীয়বার কি বঙ্গের সিংহাসনে আরোহণ করেন। তার মানে কি এই যে গণেশ, সে কিন্তু কি ধর্ম পরিবর্তন করেননি, তার এক ছেলে কি ধর্ম পরিবর্তন করেছিল এবং মুসলিম হয়েছিল। তার মানে আর অন্য যে একজন পুত্র ছিল মহেন্দ্রদেব, তাকে কি হিন্দু অমর্ত্যগণ কি ক্ষমতার শাসন শাসন গ্রহণ করার জন্য কি বসান। কিন্তু কি অল্প সময়ের মধ্যে আবার কি সেই জালালউদ্দিন, মানে হচ্ছে যে আগের সন্তান যে মুসলিম হয়েছিল, সে কি তাকে অপসারিত করে কি দ্বিতীয়বার বঙ্গের শাসন নিজের হাতে তুলে নেন। এ পর্যায়ে তিনি একটানা 1431 খ্রিস্টাব্দ পর্যন্ত কি ক্ষমতায় ছিলেন। আজকের ক্লাসটি আমরা এইখানেই শেষ করব এবং এই অধ্যায়ের যে বাকি অংশ সেটি আমরা হচ্ছে সামনের ক্লাসে হচ্ছে নিব। এবং এই ক্লাসটি যাদের হচ্ছে কোনো অংশ যদি কারো বুঝতে সমস্যা হয়, অবশ্যই হচ্ছে জানাবেন এবং আমরা হচ্ছে পরবর্তীতে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।